সবাইকে স্বাগতম। আজকে আমরা ডায়াবেটিস এবং হাইপারটেনশন নিয়ে কথা বলছি। এই দুটো রোগ নন কমিউনিকেবল ডিজিজের অন্যতম এবং দুটো একসঙ্গে কোএক্সিস্ট করে। যারা অ্যাডাল্ট ডায়াবেটিস ভুগছেন তাদের 50% কিন্তু হাইপারটেনশন নিয়ে আসতে পারেন। এই হাইপারটেনশন আলাদাভাবে আসতে পারে অ্যাজ এ পার্ট অফ দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম বা মেটাবলিক সিনড্রোম, অথবা ডায়াবেটিস রিলেটেড কারণে হাইপারটেনশন আসতে পারে। বিশেষ ক্ষেত্রে টাইপ 2 বেলায় এটা প্রযোজ্য বেশি হয়। আমরা দেখেছি যে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে 50% ডায়াবেটিস রোগীদের হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে আমাদের সাথে আছে। তো দুটো রোগ যদি একসাথে থাকে, এই দুটোকে কিন্তু কমপ্লিকেশন কিন্তু প্রায় একরকম। অর্থাৎ তারা দুটো রোগে কিন্তু আমাদের যে রক্তে যে শিরা আছে, ভাস্কুলার সাপ্লাই যেটা আছে, ভাস্কুলার প্রবলেম তৈরি করে, কমপ্লিকেশন তৈরি করে। সেটা বিগ ভেসেল যদি বলি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আসতে পারে দুটো মিলিয়ে, আবার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন স্মল ভেসেল ডিজিজও আসতে পারে। যেমন ডায়াবেটিস হাইপারটেনশনের সাথে জড়িত হয়ে আমাদের রোগীদের কার্ডিওভাস্কুলার সমস্যা নিয়ে আসতে পারে, হার্ট ফেলিউর, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আসতে পারে, এরিথমিয়া আসতে পারে, করোনারি ইসকেমিক হার্ট ডিজিজ নিয়েও আসতে পারে। অন দ্য আদার হ্যান্ড, এই দুটো রোগ মিলিয়ে সেরিব্রাসকুলার ডিজিজ নিয়ে আসতে পারে, ইসকেমিক স্ট্রোক, হিমোরেজিক স্ট্রোক নিয়ে আসতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নিয়েও আসতে পারে। এই দুটো মিলিয়ে তার কমপ্লিকেশন যেটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, তার মধ্যে অন্যতম হলো রেনাল। দুটো রোগ একসাথে দিয়ে থাকে, তা রেনাল কমপ্লিকেশন অনেক হারে বেড়ে যায়। রেনাল ফেলিউর থাকতে পারে, সাথে হতে পারে দুটো মিলেই। এছাড়া রেটিনোপ্যাথি, ডায়াবেটিস রেটিনোপ্যাথি আমরা জানি যে হাইপারটেনশন রেটিনোপ্যাথিও হতে পারে। তো এই যে ভয়াবহতা কমপ্লিকেশন, ভাস্কুলার কমপ্লিকেশন, বোথ সেরিব্রাসকুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এবং আলটিমেটলি প্রায় 70% ডেথ of diabetic patient related to hypertension is because of the cardiovascular disease. তাহলে যদি আমরা এই ভয়াবহতা চিন্তা করি, তাহলে আসুন আমরা ডায়াবেটিস রোগীদের ব্লাড প্রেশার দিকে নজর রাখি। অর্থাৎ প্রতিটি ভিজিটে আমরা ব্লাড প্রেশার চেক করব এবং রোগীকে উদ্বুদ্ধ করব বাসায় ব্লাড প্রেশার দেখার জন্য। কারণ অনেক সময় ব্লাড প্রেশার তারতম্য হয়, অফিসে একরকম হয়, বাসা থাকলে একরকম হয়, হোয়াইট কোট সিনড্রোম হয়। সো এই ক্ষেত্রগুলিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে অফিসে এসে ব্লাড সুগার মাপাচ্ছে, বাসায় ব্লাড সুগার মাপাটা, ব্লাড প্রেশারটা মাপাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তাই রোগীকে উদ্বুদ্ধ করব, যেমন ব্লাড সুগার দেখার জন্য গ্লুকোমিটার কিনছেন, আপনি পার্সোনাল একটা ব্লাড প্রেশার মেশিনও কিনে নেন এবং সপ্তাহে একদিন অন্ততপক্ষে দিন 2 থেকে 3 বার রেকর্ড করেন প্রোফাইল দেখার জন্য ব্লাড সুগার মতোই। তাহলে ইট উইল গিভ মি বেটার ইনফরমেশন about your blood pressure and how to address it, how to manage it, কোন ড্রাগ সিলেক্ট করব। অন দ্য আদার হ্যান্ড, ড্রাগ সিলেক্ট করতে গেলেও একটা ইন্ডিভিজুয়ালাইজ, সব রোগীর জন্য কিন্তু একরকম ব্লাড প্রেশার ওষুধ না। ক্লিনিক্যাল কন্টেস্ট চিন্তা করে, কার্ডিওভাস্কুলার কথা চিন্তা করে, রেনাল ফেলিউর কথা চিন্তা করে, আমরা রেনাল প্রবলেম চিন্তা করে, আমরা এক একটা রোগীকে আমরা ক্লিনিক্যাল সেট আপ চিন্তা করে আমরা এক একটা রোগীকে একরকম আমরা প্রেশার ওষুধ দিয়ে থাকি। সিঙ্গেল ওষুধ দিতে পারি, কম্বিনেশন ওষুধ দিতে পারি, স্টেপ বাই স্টেপ আমরা ওষুধের পরিমাণ বাড়াতে পারি। এবং লক্ষ্য রাখতে হবে, ডায়াবেটিস রোগীবেলা যদি কমপ্লিকেশন কনসিকোয়েন্স রুট করতে চাই, তাহলে ব্লাড প্রেশার 130/80 নিচে রাখাটা জরুরি। তাহলে আসুন আমরা সঠিকভাবে ব্লাড প্রেশার মাপি এবং রোগীকে সেভাবে ব্লাড প্রেশার কেমনি মাপতে হয় সঠিক সিদ্ধান্ত দিই, কীভাবে মেথডটা লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট মেথড কীভাবে ব্লাড প্রেশার মাপতে হয় সেটা ওনাকে শিখিয়ে দিই। আমরা নিজেরাও প্র্যাকটিস করি কারেক্টলি ব্লাড প্রেশার মাপার ব্যাপারটা নিয়ে, এবং অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন কী হবে সেটাও চিন্তা করি। থার্ড পদ্ধতি অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন দিয়ে কারেক্ট ব্লাড প্রেশার মেপে কন্ট্রোলে রাখতে পারি, টার্গেটে রাখতে পারি, ডেফিনেটলি আমার লাইফ লং হবে এবং কমপ্লিকেশন হাত থেকে রোগী রক্ষা করতে পারবো, আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শোনার জন্য।